বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনাকে ঘিরে ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়ছে। ভারতের একটি বহুল প্রচলিত নীতি অতিথি দেব ভব। সেই নীতির ভিত্তিতে রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। তখন সেটিকে মানবিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছিল ভারত। কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পর দিল্লির কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলের এক অংশ এখন অন্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সেই সিদ্ধান্তই কি এখন ভারত বাংলাদেশের সম্পর্কে সবথেকে বড় বাধা কিনা, সেটি আসলে সামনে এসেছে। এদিকে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়? গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়ার 2 বছরের মাথায় হাসিনা যখন আবার দেশে ফেরার কথা বলছে, ঠিক এই সময় বাংলাদেশে তার দল আওয়ামী লীগের বিচারের তৎপরতা চলছে। এবারে জানাবো, গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন। গাজীপুরে কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বিকাল 3টার দিকে উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এমন ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরপর জানাবো, আপনি কি গুপ্ত আওয়ামী লীগ? জবাবে যা বললেন রুমিন ফারহানা। সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিন ঠিকানা টকশোতে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এই সংসদ সদস্য আওয়ামী ঘেঁষা কিছু বক্তব্য দিয়েছেন। এই প্রসঙ্গে খালেদ মহিউদ্দিন রুমিন ফারহানার কাছে জানতে চান তিনি কি গুপ্ত আওয়ামী লীগ কিনা। তবে জবাবে রুমিন ফারহানা বলেছেন তিনি আওয়ামী লীগ করেন না। এবং সর্বশেষ জানাবো, এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয় বললেন ভিপি নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের মানুষ দীর্ঘদিন ধরে যে দাবি করেছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছে। তবে তারেক রহমানও এক দফার ঘোষক, এমন ভিগিজিগি তিনি বোঝাতে চেয়েছিলেন। তবে প্রকৃত বিষয় হচ্ছে যে এই নুরুল হক নূর যখন এক দফার ঘোষণা হয় তখন জেলে বন্দী। তিনি এক দফার ঘোষণা কিভাবে হয়েছে জানবেন কি করে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সরকার পতনে ব্যর্থ হয় বর্তমানে মোসাদের 2 কর্মকর্তাকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা এই মুহূর্তে যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই মুসলিমদের জন্য ভালো কোনো কিছু হতে পারে না। কারণ মোসাদের সদস্যরা তারা মূলত এমনভাবে ইরানের উপর জেঁকে বসেছিল, তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর বসে থাকেনি, বরং এরপর মুস্তফা খামেনি যে ক্ষমতা গ্রহণ করেছে তাকেও সরিয়ে দেওয়ার ব্যাপক চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি তারা করতে পারেনি। তারা মূলত ইরানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবথেকে বড় উদ্দেশ্য ছিল যে ইরানের যে সরকার রয়েছে, বর্তমান সরকার, তাদেরকে সরিয়ে দেয়া। কিন্তু বর্তমান যে ইরানে মোস্তফা খামেনি সরকার রয়েছে তাকে আসলে সরিয়ে দিতে পারেনি। এই ঘটনায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আসলে সারা বিশ্বের মতো এবার ব্যর্থতায় পরিণত হয়েছে মোসাদের সদস্যরা। তাই নেতানিয়াহু সর্বশেষ কোনো উপায় না পেয়ে মোসাদের 2 জন বড় কর্মকর্তাকে সরিয়ে দিল, কারণ তারা ইরান
যুদ্ধের ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে ভুলভাল গোয়েন্দা তথ্য দিয়েছিল মোসাদেরা। এজন্য তাদের ওই দুই কর্মকর্তা আর এখন মোসাদের বড় কর্মকর্তা হিসেবে থাকার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে বিধায় আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত তাদেরকে সরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এমনভাবে করা হয়েছে, ইসরায়েলের চ্যানেল 12 বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়ছে। ভারতের একটি বহুল প্রচলিত নীতি অতিথি দেব ভব, এই নীতির ভিত্তিতে রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে আশ্রয় নিয়েছিলেন নয়াদিল্লিতে। এখন সেটিকে মানবিক সিদ্ধান্ত বলেই আখ্যা করেছে ভারত সরকার। কিন্তু 2 বছর পর দিল্লিতে একটি কূটনৈতিক বৈঠকে শেখ হাসিনা যেভাবে প্রকাশ্যে এসেছেন সেটা ভারতের জন্য এক ধরনের রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করেছে। ভারত আসলে এই মুহূর্তে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়ে মূলত সারা বিশ্বের বুকে ভারত এক প্রকার কূটনৈতিকভাবে চাপে পড়তে যাচ্ছে। কারণ শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি, সুতরাং তাকে সংবাদ সম্মেলন করতে দিয়ে মূলত যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখান থেকেই আসলে সবাইকে আরো বেশি সজাগ থাকার ব্যাপার নিয়ে সবাইকে আরো বেশি সতর্ক থাকার প্রতি বলা হয়েছে। আর ভারত মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবে বিএনপির চোখে সেটি ভালো হচ্ছে না। শেখ হাসিনা তিনি যেহেতু পলাতক প্রধানমন্ত্রী, কেন তাকে ভারতে ভাবে সহযোগিতার কথা বলে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটি উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে? তাহলে কি বাংলাদেশও ভারতের বিরুদ্ধে নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজ করবে? ইয়েমেন থেকে সৌদি আরবে হামলা, শিশুসহ আহত 11। এবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের উপর ব্যাপক আক্রমণ শুরু করেছে। আজ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করার ফলে এবার নিরীহ যারা বেসামরিক নাগরিক রয়েছে তাদেরকে টার্গেট করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মাত্র 2 থেকে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছিল সৌদি আরব। তার খেসারত দিতে হচ্ছে সৌদি আরবকে। এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে প্রতিনিয়ত নিয়মিত তারা আক্রমণ শুরু করেছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা মূলত ইয়েমেন থেকে তারা সৌদি আরব হয়ে পুরোপুরি মিশরের উপর দিয়ে তারপর তারা ইসরায়েলের উপর আঘাত হানত। কিন্তু সেই ইসরায়েলের উপর আঘাত হান্নার সমর্থ রাখে এমন একটি গোষ্ঠীর উপর যখন নরবরে সৌদি আরব আক্রমণ চালিয়েছে তখনই তাদের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে সৌদি আরব। তাদের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। সৌদি আরবের উপর এখন ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়মিত হামলা হচ্ছে। আর এই হামলা থেকে বাঁচার জন্য সৌদি আরব এবার বেশ কয়েকটি রাষ্ট্র নিয়ে তারা হুতিদের বিরুদ্ধচারণ করছে এবং নতুন করে তারা হুতি বিদ্রোহীদের বিরোধিতা করার পর বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি রাষ্ট্রের সেনা সদস্যদের নিয়ে একটি জোট গঠনের প্রস্তাবনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। অবস্থায় দেখা যাক তারা সম্মিলিতভাবে হুতিদের কিছু করতে পারে কিনা। কিন্তু মনে হচ্ছে যে এই মুহূর্তে হুতিরা তারা যতটা শক্তিশালী হয়েছে সৌদি তাদের কিছুই করতে পারবে না। আপনি কি গুপ্ত আওয়ামী লীগ? জবাবে যা বললেন রুমিন ফারহানা। সাংবাদিক উপস্থাপক খালেদ মহিউদ্দিন ঠিকানার টকশোতে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে রুমিন ফারহানাকে সাংবাদিক খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করেন, আপনি কি গুপ্ত আওয়ামী লীগ কিনা? জবাবে যা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক সংসদ সদস্য আওয়ামী লীগের ঘেঁষা কিছু বক্তব্য দিয়েছেন। সেই সঙ্গে খালেদ মহিউদ্দিন রুমিন ফারহানার কাছে জানতে চান তিনি গুপ্ত আওয়ামী লীগ কিনা। উত্তরে তিনি বলেন, না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। খালেদ বলেন, আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব। যখন দর্শকরাও আসলে কাছাকাছি বিষয় নিয়ে কথা বলছে যে গত 1 বছর ধরে যারা আপনার কথা পছন্দ করছেন তাদের একটি বড় অংশ আবার এই অভিযোগ তুলেছে যে আপনি
আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন? আওয়ামী লীগের ন্যারেটিভ আপনি ধারণ করেছেন। জবাবে রুমিন ফারহানা বলেন, অনেকেই তো আমার সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু বাস্তবতা কোনটা সেটি অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি আপনারা মনে করেন যে আমি আওয়ামী লীগের রাজনীতি করছি, তাহলে সেটি আপনারা দেখাতে পারেন, কিন্তু আমার বক্তব্যে আমি কখনো বলিনি যে আমি আওয়ামী লীগ করি কিংবা ভবিষ্যতে আমি আওয়ামী লীগে যোগ দেব। আমি কখনোই সেটা বলিনি বলে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি আরও জানান, আমি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি এবং আমি মনে করি যে ভবিষ্যতে এই দেশটা যেন সুন্দরভাবে চলে, দেশটা যেন একটু ভালো অবস্থানে যায়। যদি বিগত সরকারের থেকেও খারাপ অবস্থানে রাষ্ট্র চলে, তাহলে তো আগের সরকারই ভালো ছিল। এসব কথাই মূলত খালেদ মহিউদ্দিনের টক শোতে জানা গেছে। খালেদ মহিউদ্দিন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে নিয়ে তারপর ব্যাপকভাবে তিনি কার্যক্রম চালাচ্ছেন। তার ঠিকানা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ভালোভাবে সবকিছু মেনটেন করার ব্যবস্থা করছেন।